ধুমধুমার অ্যাকশন আর মন কাড়া ডায়ালগ। जिसका दिल पत्थर का हो उसको फर्क नहीं पड़ता। 2018 সালে মুক্তি পায় প্যান ইন্ডিয়া সিনেমা কেজিএফ। স্বর্ণের খনি দখল নিয়ে যে কাহিনী, তার ধারাবাহিকতা ছিল সিকুয়েলও। ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। কেজিএফ 2-তে দেখানো হয় স্বর্ণের জোরে ক্ষমতার দাপট। बिजनेस करेंगे। টিম 360 ডিগ্রি কোনো সিনেমার রিভিউ বলতে আসেনি, দর্শকদের জানাতে এসেছে দেশি এক কেজিএফ এর গল্প, যার শুরু প্রায় 1 যুগ আগে। সিনেমা কেজিএফ এ ছিল স্বর্ণের খনি, আর দেশের এই কেজিএফ এ আছে দুর্নীতি, অনিয়ম আর টাকার অপচয়। কৃষি গবেষণা ফাউন্ডেশন, সংক্ষেপে কেজিএফ, এই নামেই কৃষি খাতের সংশ্লিষ্টরা চেনে এই সংস্থাকে, যার কাজ কৃষি গবেষণা ও উন্নয়নে নিরন্তর আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান। আমি তো ওই যে রোড ম্যাপ তৈরি করে দিয়েছিলাম যে এর মধ্যে কাজ হইতে হবে, কাজ সেইভাবেই হচ্ছিল। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশের কৃষি খাতে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কেজিএফ এর ইতিহাস শুনব তার কাছ থেকে। বাংলাদেশ সরকারেরই একটা ইয়া ছিল যে তোমরা আমাদেরকে কেজিএফ এর মতো এরকম একটা সংস্থা যদি আমরা করি তাইলে তোমরা সাপোর্ট করবে কিনা। তখন বিশ্বব্যাংক বলল যে করব। 7 সালে এর গঠনতন্ত্রটা প্রণয়ন করা হলো এবং সেটা কোম্পানি অ্যাক্টে RJC-তে রেজিস্ট্রেশন হলো। বিশ্বব্যাংকের সাথে কথা ছিল, চুক্তি ছিল অর্থ মন্ত্রণালয়ে যে 350 কোটি টাকা একটা বেসিক সিড মানি দিবে এই সরকার কেজিএফকে। তারপরেই তাদের যাত্রা শুরু, এবং তারা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ডক্টর ওয়াইস কবির, তিনিও ছিলেন প্রতিষ্ঠাকালীন সময়ের নানা পদক্ষেপে। 350 কোটি টাকা ব্যাংকে থাকবে এবং এই ব্যাংকের টাকার বিনিয়োগ করেই তোমরা গবেষণা চালাবে। কিন্তু তারা আবার একটা উপায় দিল, সেটা হচ্ছে যে আমরা তোমাদের NATP যে প্রকল্পটা সেটা চালাতে থাকবো, এর মধ্যে এই ব্যাংকের টাকাটা স্ফীত হবে, আরও বাড়বে। তো তারপরে তোমরা যখন এটা একটা বড় আকার ধারণ করবে তখন সেখান থেকে লাভ দিয়ে তোমরা গবেষণা করতে পারো। আমরা ওয়াইস কবিরের কাছে আবারও ফিরব ভিন্ন প্রসঙ্গ নিয়ে। দর্শকদের বলে রাখতে চাই, বিশ্বব্যাংকের দেওয়া সেই 350 কোটি টাকা এখন বেড়ে হয়েছে 850 কোটি টাকা। কেজিএফ এর অর্থায়নে করা গবেষণার তালিকাও বেশ লম্বা। তবে একেবারে অগোচরে থাকা এই সংস্থায় বছরের পর বছর চলেছে নানা দুর্বৃত্তায়ন আর অনিয়ম। কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ নিয়ে আমাদের এবারের অনুসন্ধান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পরে সংস্কার শুরু হয় দেশের বেশিরভাগ খাতে। কিন্তু কৃষি গবেষণা ফাউন্ডেশনের বা কেজিএফে তার ছিটে ফোটাও আঁচ লাগেনি। বছরের পর বছর ধরে সুবিধাভোগী আর দুর্নীতিতে অভিযুক্তরাই রয়ে গেছেন বড় বড় পদে। মূল অনুসন্ধানে যাবার আগে কেজিএফ কিভাবে পরিচালিত হয় তা দর্শকের জানা দরকার। কৃষি গবেষণা ফাউন্ডেশন বা কেজিএফ এর প্রধান একজন নির্বাহী পরিচালক। সংস্থায় মোট পদ আছে 41টি, যদিও এখন কর্মরত 38 জন। 7 সদস্যের একটি বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে, যার প্রধান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বা BARC-র চেয়ারম্যান, আর সদস্য সচিব কেজিএফ এর নির্বাহী পরিচালক বা ED। 15 সদস্যের আরেকটি জেনারেল বডি আছে, তারও প্রধান BARC-র চেয়ারম্যান আর সদস্য সচিব কেজিএফ এর ED। যদিও এখানে এই মুহূর্তে আছেন 10 জন, আর পরিচালনা বোর্ডে 7 জনের জায়গায় আছেন 5 জন।
কেজিএফ এর টাকা জমা আছে বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট বা বিকেজিইটি নামের আরেক সংস্থার কাছে। 7 সদস্যের সেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকেন কৃষি সচিব, সেখানেও সদস্য সচিব কেজিএফ এর নির্বাহী পরিচালক। তাদের হাতেই টাকা ছাড় করার যত ক্ষমতা। দুইজন হুইসেল ব্লোয়ারের কাছে কেজিএফ এর গল্প শুনতে চাই, কিভাবে এই প্রতিষ্ঠান হয়ে উঠেছে অনিয়মের কারখানা। 3-4 বছর থেকে বা একটু আগে থেকে যে কেজিএফ চলতেছে কিছু ব্যক্তির ইচ্ছা বা পছন্দ অনুযায়ী এইখানে নিয়োগগুলো ওইভাবে করা হয়েছে এবং প্রজেক্টগুলো একইভাবে ডিজাইন করে নির্দিষ্ট পছন্দের মানুষদের দেওয়া হয়েছে, যার ফলে কেজিএফ এর যে মূল লক্ষ্য সেটা অর্জন হয় নাই। মূলত সাবেক কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও তার স্বামী ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান থাকার সময়ে বেশি দুর্নীতি হয় কৃষি গবেষণা ফাউন্ডেশন বা কেজিএফে। কোনো একটা প্রজেক্টের জন্য একজন ভালো জানাশোনা বিজ্ঞানী আবেদন করেছে আর পরিচিত কেউ আবেদন করেছে, ওই পরিচিত গবেষকই কাজ পাবে। সে হতে পারে কোনো আত্মীয়। বাড়িবেড়িয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে এইভাবেই প্রজেক্ট দেওয়া হয়েছে। যখন স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প দেওয়া হয় তখন গবেষণার মান ও ফল মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। টিম 360 ডিগ্রি অনুসন্ধানে দেখতে পাই 2012 থেকে যারাই কেজিএফ এর নির্বাহী পরিচালক ছিলেন তারাই নানা ধরনের অনিয়ম করে গেছেন গবেষণায় আর্থিক সুবিধা দেওয়া এই সংস্থায়। শালিকা মাহমুদা বেগমকে অডিট বিভাগে এবং তার স্বামী মেহেদি হাসানকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেবার অভিযোগ ডক্টর ওয়াইস কবিরের বিরুদ্ধে, যদিও এখন মাহমুদা চাকরিতে নেই আর মেহেদি অ্যাকাউন্টস বিভাগে কর্মরত। আপনি যে দুজনের নাম বললেন তারা দুজনই প্রজেক্ট অফিসার ছিলেন বিআরডিবিতে, ঠিক আছে? তারা দুজনই বিআরডিবিতে ছিলেন। তৎকালীন যিনি ছিলেন ওনারা চাচ্ছিলেন যে সরকারি কাজে দক্ষ, সরকারি কাজে অভিজ্ঞ এই ধরনের লোককে উনি নেবেন, যাতে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন। সম্ভবত সেই কারণে উনি আগে ইডি নিয়ে থাকতে পারেন। মানে আপনি থাকা অবস্থায় কোনো ধরনের নিয়োগ আমি দিইনি। এই সংস্থায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় বেতন। গাড়ি চালকের বেতন 50,000, ফটোকপি অপারেটরের 47 আর পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনারের বেতন 42,500 টাকা। এগুলো কেজিএফ বা কৃষি গবেষণা ফাউন্ডেশনের সবচেয়ে কম বেতনের নমুনা। 2020 সালের জনবল নীতিমালা অনুযায়ী নির্বাহী পরিচালক বাড়ি ভাড়ায় পান 95,000 টাকা। বাকি পদেও আকর্ষণীয় বেতন ভাতা পান এই সংস্থার সবাই, যা সরকারি চাকরিকেও পেছনে ফেলে দিয়েছে। গত বছর মে মাসে নিজেদের বেতন আরও 1 দফা বাড়িয়ে নিয়েছেন কেজিএফ এর শীর্ষ কর্মকর্তারা। টাকা তুলে নেয়ার পরও খোঁজ নেই কয়েকটি প্রকল্পের। কিভাবে, কোথায় গেল সেই টাকা, সেই সব তথ্য জানাবো আপনাদের। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যিনি কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসির চেয়ারম্যান তিনিই আবার কেজিএফ এর চেয়ারম্যান, আবার কৃষি সচিব হলেন ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তাহলে আগস্টের পর পদ হারানো সাবেক কৃষি সচিব এবং তার স্বামী ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ারের আমলে কেজিএফে কি হয়েছে তা সহজেই ধারণা করা যায়। সরকার পরিবর্তনের আগের দিন খামারবাড়ি মোড়ে নিজেদের দল প্রীতি দেখাতে একাট্টা হয়েছিলেন কেজিএফ এর কর্মকর্তারা। শেখ হাসিনায় আস্থা শিরোনামে ওই সমাবেশে নেতৃত্ব দেন বিএআরসির তৎকালীন চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। ছিলেন কেজিএফ এর টেকনিক্যাল স্পেশালিস্ট শাহরিনা আক্তার। কেজিএফ এর 38 জন কর্মকর্তা কর্মচারীর 36 জনই এই শাহরিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির লিখিত অভিযোগ করেন গত আগস্টে। সেখানে বলা হয় সাবেক বিএআরসির চেয়ারম্যান বখতিয়ার ও কেজিএফ এর নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণের আমলে বিধি বহির্ভূতভাবে নতুন পদ বাগিয়ে নেন। যখনই যে চেয়ারম্যান আসছে বোর্ডের, সে ইনফ্লুয়েন্স করার শুরু করছে। তারপরে বিভিন্ন ডিসিশন দেখা যায় যে এক ধরনের হয়তো ডিসিশন হওয়ার কথা,
মিনিটসে অন্যরকম কিছু রিফ্লেক্ট করে, এরকম বোঝা গেছে অনেক সময়। এখানেই শেষ নয়। নিয়মে না থাকলেও জীবন কৃষ্ণ বিশ্বাসের নির্বাহী পরিচালক থাকার সময়ে লামসাম গ্রান্ট নামে প্রকল্প গ্রহণ করে দেদারসে দুর্নীতির অভিযোগ আছে। উদাহরণ হিসেবে বলা যায়, গবেষণা আগে হয়েছে অথবা কপি হয়েছে এমন এক সফটওয়্যারের কথা। রোবাস্ট নামের ওই সফটওয়্যারের জন্য রেজাউল হক নামে এক ব্যক্তির সাথে 5 লাখ টাকার চুক্তি হয়। সেই টাকাও শোধ করে কেজিএফ, যদিও সেই সফটওয়্যার কখনো পায়নি সংস্থাটি। ওই কোম্পানির সাথে চুক্তিতে কাফরুলের যে ঠিকানা দেওয়া হয়, সেখানে যেতে চায় টিম 360 ডিগ্রি। $183 নম্বর পূর্ব কাফরুলের ওই বাসায় খুঁজে রেজাউল হক নামের কারও অস্তিত্ব মেলেনি। বাড়ির মালিক পক্ষের সাথে কথা বলেও ওই নামে কাউকে পাওয়া যায়নি। এমনকি দাপ্তরিক কাগজে দেওয়া ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযুক্তদান করা সম্ভব হচ্ছে না। পরে বাড়ির মালিকের সাথে ফোনে কথা হয় টিম 360 ডিগ্রির। রেজাউল হক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই নামে 4-5 বছরের মধ্যে আপনার সঙ্গে থাকতো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমার জানা মতে নাই। কেজিএফ এর ওয়েবসাইট যে কোম্পানি করেছে সাইবার যাত্রা নামের একটি প্রতিষ্ঠান। তারাই আবার শাহরিনা আক্তারের ব্যক্তিগত ওয়েবসাইট ডেভেলপ করে দিয়েছে। মজার বিষয় হলো, এই সাইবার যাত্রার ঠিকানাও কাফরুলের ওই বাসা। কেজিএফ এর কেউ না জানলেও রেজাউলের খোঁজ মিলল কেজিএফ এর টেকনিক্যাল স্পেশালিস্ট শাহরিনার কথায়। আর যাকে খুঁজে পাচ্ছেন না বলছেন, রেজাউল হক, হ্যাঁ, ও মালয়েশিয়াতে জব করে, মালয়েশিয়াতে চলে গেছে। সো এমন না যে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারবেন না, কারণ ওখানে থেকেও ওই রোবাস সফটওয়্যার প্রেজেন্ট করেছে কেজিএফ এর সবার সামনে। কাজে ইডি দপ্তরে জিজ্ঞেস করবেন প্লিজ। রোবাস্ট যে সফটওয়্যারটা 5 লাখ টাকা কিন্তু আমরা শোধ করছি। যে কাজ নিছে কিংবা টাকা নিছে তাকে কেজিএফ এর কেউ কখনো দেখে নাই। আমরা পরে জানছি যে ওই রেজাউলের নাম করে শাহরিনা এই টাকাটা তার ছেলেকে দিছেন। লামসাম গ্রান্ট প্রজেক্ট বিশ্লেষণ করে দেখা যায়, বিএআরসির তৎকালীন চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ারের নিজের বই প্রকাশের বাজেটও তিনি দেদারসে দান করেছেন কেজিএফ ফান্ড থেকে। গত 4-5 বছরে কেজিএফ এর লামসাম গ্রান্ট বা এলএসজি ফান্ডের টাকা আত্মসাতের সবচেয়ে বড় উদাহরণ এই বই দুটি। শাহরিনা আক্তারের অধীনে থাকা একটি প্রকল্প থেকে এই বইটির জন্য 12 লাখ আর এই বইটির জন্য 15 লাখ টাকা বরাদ্দ হয় ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ারের নামে। নিজেকে জাহির করতে তিনি এই বইগুলো বের করেছেন কেজিএফ এর অর্থে, আর তাকে পুরো সাপোর্ট দিয়েছেন কেজিএফ এর তৎকালীন নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। আমি এখানে আসার পরে, মানে আমি এখানে ইনচার্জে আছি, তো এখানে আসার পরে আমার হাত দিয়ে কোনো লাম গ্রান্ট প্রজেক্ট আমরা দেইনি আর কি, ঠিক আছে? যা হয়েছে আগে হয়েছে আর কি। আমি তখন ডিরেক্টর ছিলাম। অনুসন্ধান বলছে 2015 সালে টেকনিক্যাল অফিসার পদে শর্ত পূরণ না করতে পারলেও পরীক্ষার্থীদের মধ্যে এগিয়ে থাকার কারণে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ পান শাহরিনা। আর 2024 সালের মে মাসে একই গ্রেডের বাকি 2 পদের না বাড়লেও তার বেতন বেড়ে হয় 1,61,000। তার চাকরি সর্বোচ্চ 10 বছর হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সে নিজে যখন ওই যে আমাদের এই নীতিমালাটা দেখলাম আপনার হাতে, তখন ওখান থেকে সে টেকনিক্যাল ক্যাটাগরি 1, যারা টেকনিক্যাল ক্যাটাগরি 1-এ থাকবে, ইডি থেকে উনি টেকনিক্যাল অফিসার, এই পর্যন্ত ওই একই নিয়মে চলবে, হয় 10 বছর অথবা 65, যেটা আগে হয়। কিন্তু উনি দেখা যাচ্ছে যে ওনার নামটা ওখান থেকে কেটে এই বইয়ের মধ্যে উনি 60 বছরে যায় পৌঁছে আছে। মানে এটা একটা ভায়োলেশন আমাদের কাছে মনে হয়। এইগুলোই অভিযোগ আছে। হুট করে টেকনিক্যাল অফিসার থেকে স্পেশালিস্ট টেকনিক্যাল হয়ে গেছে। এটা তো অন্তত একটা জায়গা থেকে অনুমোদন নেওয়া লাগবে, নইলে তো তার নিয়োগটাই বাতিল। পুরো প্রসেসটাই হয়েছে অনিয়মের মধ্যে।
কর্মকর্তাদের অভিযোগের মুখে গত বছরের সেপ্টেম্বরে করা হয় 3 সদস্যের তদন্ত কমিটিও। সেই কমিটিতে ছিলেন বিএআরসি, কেজিএফ ও সার্ক কৃষিকেন্দ্রের এই 3 জন কর্মকর্তা। যদিও সেই তদন্ত শেষ হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। কি সেই কারণ? চাকরি বিধির কারণে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তদন্ত দলের প্রধান। আমাদের টিওআর দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো আপনারা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করবেন। 2 মাস হয়ে গেছে আপনারা জমা দিয়েছেন। এটা হতেই পারে, এক্সাক্ট না হতেই পারে। এই বিষয়টা হলো যে এটা টোটালি এখন অথরিটি থাকে, অথরিটি কি বলবে না বলবে আমার টোটালি এখতিয়ার নাই, যেহেতু আমি তদন্ত কমিটি রাখি। অ্যাকচুয়ালি তদন্ত বিষয় রিপোর্ট হয়ে গেছে এবং রিপোর্টটা আমি আমাকে তো বলছি যে আমার একটা অথরিটি আছে, বোর্ড আছে এবং বোর্ডে এটা প্লেস করা হয়েছে। বোর্ড ডিসাইড করছে যে তার নেক্সট বোর্ডে এই জিনিসগুলো যাচাই বাছাই করে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে আর কি। ঠিক আছে, রিপোর্টে আপনারা কি পেয়েছেন? অ্যাকচুয়ালি রিপোর্টটা ওই এখন আমি কিছু বলতে পারবো না, সরি আর কি। সার্বিক বিষয়ে আমরা কথা বলি অবসরপ্রাপ্ত অধ্যাপক লুৎফর রহমানের সাথে। সে কাজের বাইরে রয়েছে, আমার সেটা জানা দরকার। আমি জানি যে তাকে কাজের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি ইডিকে বললাম, যদি আমি চিঠি দিয়ে ইডিকে বলি যে আমার এই টিমের জন্য, কাজের জন্য একজন লোক দরকার, এবং আমি মনে করি শাহরিনাকে যদি এই কাজের জন্য, যেহেতু সে ফ্রি আছে টেম্পোরারিলি, সেহেতু এই কাজের জন্য যদি আমাকে দেওয়া হয় তাহলে সেই কাজটা আমাকে হেল্প করবে। কি জন্য? ড্রাফটিং অ্যান্ড আদার থিংস। আমরা মুখোমুখি শাহরিনা আখতারের। সবকিছু ষড়যন্ত্র বলে দাবি তার। আমার এগেনস্টে কেন সবাই? ও যে আপনি তুলে ধরেছেন, আমি তো আমার বেতনটা বাড়িয়ে নেওয়ার কেউ না ভাইয়া। কাউকে ইউজ করেছি, চেয়ারে যে থাকে কেন ওনাদের কোনো বোধশক্তি নাই? যে বোর্ড থেকে পাশ, এমন না যে যিনি চেয়ারে বসে আছেন উনি ওনার ইচ্ছা মতো কিছু করতে পারেন। কেজিএফ এটা সম্ভব না। 5 আগস্টের আগে জোর করে দলীয় কর্মসূচিতে নেওয়া হতো বলেও দাবি শাহরিনার। কারণ উই আর ফোর্সড টু, আমাদেরকে রুমে এসে নিয়ে যাওয়া হয়েছে। আমার ওই দিন একটা ট্রেনিং চলছিল, এখানে ট্রেনিং বিল্ডিংয়ে একটা ট্রেনিং চলছিল। ট্রেনিংয়ে ইনস্ট্রাকশনটা যায় এখান থেকে সবাইকে নিয়ে নিচে নামতে। আমাদেরকে আপনারা যেটা নিয়ে কাজ করছেন সরাসরি বুঝতেছেন তখন কে মাথা ছিল, কার ভয় হচ্ছে পুরো এগ্রিকালচার তটস্থ ছিল। ওই যে বললাম আমি আপনাকে কোনোভাবে কোনো নাম উচ্চারণ করব না। শেখ মোহাম্মদ বখতিয়ারের অন্যতম সহযোগী ছিলেন প্রায় 3 বছর কেজিএফের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করা জীবন কৃষ্ণ বিশ্বাস। তার কাছেও জমা অনেক প্রশ্ন। সরাসরি ক্যামেরার সামনে আসতে না চাওয়ায় ফোনে তার কাছে অনিয়মের উত্তর জানতে চায় টিম 360 ডিগ্রি। এ ব্যাপারে এখন কথা বলার কিছু নেই। আদালত যে কার্যক্রম, আপনি নিয়ম আর অনিয়মের কি বুঝেন? আমি যেভাবে কাজ করে আসছি, আমার অতীত ইতিহাস দেখেন, সেইভাবেই কাজ করছি। কিন্তু আপনার সময়ে এই যে বখতিয়ার সাহেব 86 লাখ টাকা দিয়ে বই করছে কেজিএফ এর ফান্ডে, এটা কি? আরে বাবা, বইগুলো তো প্রয়োজনীয়, আর ওই বইগুলো সব কেজিএফ এর বোর্ড আছে, হ্যাঁ, বোর্ড অনুমোদিত এগুলো। কিন্তু আপনার সময় তো এখানে ফান্ড অনেক কিছু এদিক ওদিক গেছে। আরে বাবা, ফান্ড কি তিল পরিমাণ এদিক ওদিক হয় নাই? আমাকে জানেন, তারপরে কথা বলেন। এত অনিয়ম করেও জীবন কৃষ্ণরা কাদের ছত্রছায়ায় বেড়ে ওঠেন, নিজেদেরকে প্রতিষ্ঠানের চেয়েও বড় ভাবেন। সেই কৃষি সচিব কিংবা শেখ মোহাম্মদ বখতিয়ারেরও বা কি হলো? নিজেকে জাহির করতে সরকারি প্রতিষ্ঠানের টাকা খরচ করাই বা এর বিচার কি? ফিরব আরও একটা বিরতি নিয়ে। কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর বর্তমান যিনি নির্বাহী পরিচালক আছেন, তার নিয়োগের শর্ত ভঙ্গ করা হয়েছে। 2019 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত নিয়োগ এবং পরের প্রকল্প দেওয়া হয়েছে পছন্দের ব্যক্তিদের। সাবেক নির্বাহী পরিচালকের সময় টাকা খরচ করার পর হুঁশ হয়েছে গবেষণার মান নিয়ে। অভিযোগ আছে বর্তমান ইডিও সহায়তা করেছেন এসব কাজে। প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। মাছের পেটেও পাওয়া যাচ্ছে প্লাস্টিক, তাও জানা গেছে গবেষণায়।
2022 সালে কেজিএফ থেকে 28 লাখ টাকার 2 বছরের একটি প্রকল্প পাশ হয়, যার বিষয় ছিল দেশের 10টি নদীর বিভিন্ন স্থান থেকে মাছ সংগ্রহ করে প্লাস্টিকের নমুনা পরীক্ষা করা, যে গবেষণার মেয়াদ আগামী 30 মে পর্যন্ত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষক মীর মোহাম্মদ আলীর সেই গবেষণাতেও জড়িত ছিলেন শাহরিনা আক্তার। 1 বছর কাজের পর নিজেদের বাৎসরিক রিপোর্ট জমা দেন ওই শিক্ষক। যদিও গত মার্চে সেই গবেষণার মূল্যায়ন করার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুনুর রশিদ বলেন, যোগ্য প্রশিক্ষণ ছাড়াই এই গবেষণার কাজ হয়েছে এবং নমুনা গ্রহণের নিয়মকানুনও মানা হয়নি। ততদিনে অবশ্য 24 লাখ টাকা তুলে নিয়েছেন ওই প্রকল্পের প্রধান গবেষক মীর মোহাম্মদ আলী। গবেষণার নামে কেজিএফের টাকা খরচের বিষয়ে টিম 360 ডিগ্রি মন্তব্য জানতে চায় সেই শিক্ষকের। কাজ শেষ হলে পুনরায় মূল্যায়ন বদলে যাবে বলে দাবি করেন এ শিক্ষক। 1 বছরের এটা রেজাল্ট নিয়ে যে এই রেজাল্ট সন্তোষজনক না, এই জায়গায় আমি বলবো এই 1 বছরে আমার মূল টার্গেটই ছিল আমার স্যাম্পলগুলো বেসিক্যালি কালেকশন করা। এরপরের যে কাজগুলো আমি করেছি এটা কিন্তু আমি এই রিপোর্টে দেই নাই। এই সব সিচুয়েশনে হচ্ছে আমাদের ওই টাইম এক্সটেনশনের কথা বলে, যেটাকে বলে নো কস্ট এক্সটেনশন, যে আমি আর টাকা চাবো না, কিন্তু যেহেতু দেশের এই সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে আমি এটাকে মানে যেহেতু অ্যানালাইসিস বা এই জিনিসগুলো বাকি আছে, আমার তো আর ফিল্ডে যাওয়া লাগছে না, তার মানে আমার আর ওই খরচটা লাগছে না। তাহলে আমি মনে করি যে এই কাজটা এই সময়ের মধ্যে করে দেওয়া সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান ছিলেন ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। এই বইটি প্রকাশ করার জন্য কেজিএফ থেকে 1 কোটি টাকার বাজেট নেন তিনি। এই বইটির অর্থায়ন কেজিএফ করলো, কিন্তু এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এখান থেকে করা হয়েছে এবং সে 1 কোটি টাকা থেকে 86 লাখ টাকা খরচ করেন এই বইয়ের উদ্দেশ্যে নিজেকে জাহির করতে। আমরা যেতে চাই এই বইটি যেখান থেকে মুদ্রণ করা হয়েছে সেই দুনিয়ার একটি প্রকাশনায়। রাজধানীর দনিয়া এলাকায় কথা এন্টারপ্রাইজ সাধারণত সরকারি ও বিভিন্ন সংস্থার বই ও প্রকাশনা ছাপায় এই প্রতিষ্ঠানটি। ওই যে আপনারা ছাপাইছিলেন এই বইটা, কত কপি ছাপাইছিলেন সেটার জন্য, অথবা কেমন বাজেট ছিল এটা জানার জন্য আসছে? তো 20 না 21 বানাইছিলাম, 21 বানাইছিলাম। ক্যামেরার সামনে শেখ বখতিয়ার নিয়ে তার মন্তব্য ছিল চাঞ্চল্যকর। 3000 কপি, আমার মনে হয় প্রায় 5-6 মাস পুরো এডিশন এটা সেটা করতে সময় লেগে গেছে। হয়তো 5-6 মাসের পরে এই বইটা প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে 21 লক্ষ সামথিং, আমার মনে পড়ে 21 লক্ষ সামথিং এটা ছিল আমার ওয়ার্ক করার ফিগার। তা ওইটার ভ্যাট আয়কর তখন ছিল 15% আর হলো 3%। 20 লাখ টাকার বেশি না? না না, আমার ভ্যাট আয়কর কাটে 17 লাখ সামথিং এরকম পাইছি। বিল পাইছি 17 লাখ 96 বা 97 এরকম একটা অ্যামাউন্ট পাইছি। 2019 থেকে বিএআরসি ও কেজিএফ এর নির্বাহী চেয়ারম্যান ছিলেন শেখ মোহাম্মদ বখতিয়ার। 2021 সালের মে মাসে 7টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কেজিএফ। শীর্ষ 2টি পদে শর্ত ছিল গ্রেড 1 থেকে 3-এ 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু 2 দিন বাদেই নিজের পছন্দসই প্রার্থীর জন্য সেই বিজ্ঞপ্তি আবারও সংশোধন করা হয়। তখন নিয়োগ পান বর্তমান শস্য ও প্রাকৃতিক সম্পদ এবং মৎস্য ও প্রাণী সম্পদের 2 পরিচালক। তাদেরই একজন ডক্টর নাথুরাম সরকার এখন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানিয়েও অভিযোগ আছে কেজিএফ এর ভেতর থেকেই। বখতিয়ার সাহেব যেহেতু ওনার ওয়াইফ ও সচিব ছিলেন, ওনার কথাই সব চলতো। উনি যা বলতেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেখানে অ্যাডভার্টাইজমেন্টে বিজ্ঞপ্তিতে একবার দেওয়া হলো, তারপরে সংশোধন করা হলো। হ্যাঁ, এগুলি করা হয়েছে এবং সেগুলো প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। আমরা জানি না, কারণ ওই সময় আমরা তো ক্যান্ডিডেট, আমরা তো এটা বলতে পারবো না, ঠিক আছে? এটা আমরা তো একজন ইনকামবেন্ট ক্যান্ডিডেট, তো ওই সময় যারা ছিল তারা এটা বলতে পারবে আর কি। আমরা তো সার্কুলার দেখে অ্যাপ্লাই করছি না, যখন আমার সার্কুলার মনে হয়েছে যে আমি ফিট, তখন অ্যাপ্লাই করি। আমি কিন্তু 3 পদের জন্যই অ্যাপ্লাই করছি। টিম 360 ডিগ্রির হাতে আসা তথ্যে দেখা যায় 2023 সালে কেজিএফ বরাবর আবেদন করেন সারজানা রহমান নামে একজন। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে 50,000 টাকা বেতনের চাকরি দেওয়া হয়।
পরে জানা যায় তিনি সাবেক বিএআরসি চেয়ারম্যান শেখ বখতিয়ারের ভাগ্নি। অবশ্য এবছরের শুরুতে তার চুক্তি বাতিল করেছে কেজিএফ। তখন আমি ইডি ছিলাম না আর কি, আমি যে ডিরেক্টর ছিলাম তখন ডিরেক্টর আমার লাইনটা আমি দেখতাম আর কি, লাইভ স্টকেরটা আমি দেখতাম, তখন কিন্তু ওভারঅল আমি দেখতাম না আর কি। ঠিক আছে, বিএআরসির ভবনে 7ম তলায় নিজেদের খরচে নতুন দপ্তর বানাচ্ছে কেজিএফ। রাজ নামের নিজের পছন্দের এক ঠিকাদারকে দিয়ে এই কাজ করাচ্ছিলেন শেখ মোহাম্মদ বখতিয়ার। কন্ট্রাক্টর কি হয়েছে? কন্ট্রাক্টর কি চলে গেছে, অর্জিত হয়নি। 5 আগস্টের পর সেই ঠিকাদারও হাওয়া। বিএআরসির একেবারে উপরের তলায় কেজিএফের জন্য একটি আলাদা ফ্লোর করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি করা হয়েছে যখন শেখ মোহাম্মদ বখতিয়ার, যিনি বিএআরসির চেয়ারম্যান ছিলেন, তার হাত ধরেই প্রায় 3 কোটি টাকা নেওয়া হয়েছে এই ফ্লোরের জন্য, কিন্তু এখনও এর কাজ শেষ হয়নি। এসব বিষয় নিয়ে বিএআরসির নির্বাহী চেয়ারম্যানের দপ্তরে টিম 360 ডিগ্রি। জানা গেল তিনি নেই। আমার তো চেয়ারম্যানকে দরকার, চেয়ারম্যানের পদ। 2 দিন পর আবারও গেলে তার পক্ষ থেকে লিখিত প্রশ্ন নেন ব্যক্তিগত সহকারী। এগুলো তো চেয়ারম্যানেরই আসলে বক্তব্য দেওয়ার কথা। যদিও প্রশ্ন দেখার পরে জানান 2 সপ্তাহ পরে সময় দিতে পারবেন কিনা তা জানাতে পারবেন। ওই যে উনি 15 দিন পরে আপনাদের সাথে আমি আবার কথা বলবো চেয়ারম্যানের সাথে, যদি উনি সময় দেয় তাহলে আপনাকে জানানো হবে। মোবাইলে কথা বলার জন্য বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি নাজমুন নাহারের। সরকার পতনের পর গত 14 আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় সাবেক কৃষি সচিব ওয়াহিদা আক্তারের। 3 দিন পর বাতিল করা হয় তার স্বামী বিএআরসির চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ারের চুক্তি। এরপর থেকে কোথাও নেই এই দম্পতি, প্রকাশ্যেও দেখা যায়নি একবারের জন্যও। খোঁজ নিয়ে জানা যায় স্কাটনের সচিব নিবাসের একটি ফ্ল্যাটে তারা আছেন। সবাই সচিব, সবাই সিনিয়র সচিব, যদি কেউ আসে গেস্ট তারাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে। বাসা থেকে কি বলবো? কেউ নাই বাসায়, এখন আমরা তো জানি না, উপর থেকে অনুমতি না পাইলে আমাদের কিছু করার নাই, আমরা যেতে দিতে পারবো না। নিউ স্কাটন রোডে যে সচিব নিবাস করা হয়েছে সেখানেই বসবাস করছেন সাবেক কৃষি সচিব এবং তার স্বামী ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। তো আমরা তাদের বাসায় এসেছিলাম, এখান থেকে জানানো হয়েছে যোগাযোগের পরে তারা ওনারা বাসায় নেই এবং আমরা ফোনেও যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত ফোনে তার কোনো রেসপন্স আমরা পাইনি। সার্বিক বিষয়ে বিকেজিইটি চেয়ারম্যান ও কৃষি সচিবের কাছে লিখিত প্রশ্ন পাঠায় টিম 360 ডিগ্রি। 3 সপ্তাহ ধরে তার সাক্ষাতের চেষ্টা করেও ফলাফল আসেনি। জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা আরণ্যক ফাউন্ডেশনে প্রায় 1.5 যুগ নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন ফরিদ উদ্দিন আহমেদ। সম্প্রতি ফরিদ কেজিএফের টাকা ছাড়কারী সংস্থা বিকেজিইটিতে যুক্ত হয়েছেন পরামর্শক হিসেবে। প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে, এত স্টাফ কেন? 2 নম্বর যখন দেখলাম সেখানে 7টা গাড়ি, আমি বললাম যে ভাই আপনারা কি ট্রান্সপোর্ট ব্যবসা করেন নাকি, গাড়ি ভাড়া দেন নাকি? বলে দেন না, গাড়িতে লাগে। আমি যদি বোর্ডে থাকি, যদি কেজিএফ বোর্ডে থাকি, আমি এই প্রস্তাবটাই করতাম যে আমরা রিটায়ার্ড লোকজনের এটা অবসরকালীন ক্লাব না বানিয়ে এখানে বরঞ্চ ইয়াং লোকজন বেশি দরকার, অ্যাক্টিভ লোকজন দরকার, বিজ্ঞানী দরকার। যারা দীর্ঘদিন বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি করেছেন, অবসরের পর তাদের বেশি বেতনে বসানো হয় কেজিএফে। আদতে এক শ্রেণীর লোকের কাছে টাকার খনি হিসেবে পরিচিত এই কেজিএফ।
যোগ্য গবেষক এবং নতুন বাংলাদেশে কৃষির জন্য আধুনিক গবেষণায় এ সংস্থা ভূমিকা রাখার জন্য দরকার পরিবর্তন, যাতে করে প্রশাসন বা অন্য কোনো সরকারি কর্মকর্তার পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে কৃষি গবেষণা ফাউন্ডেশন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।